বাগুইয়াটি সহজে নাট্য সংস্থা প্রযোজিত নাট্য অঘমর্ষ। এই নাটকে অভিনয় করেছে মহুয়া সরকার, দীপক গুপ্ত, ধ্রুবজ্যোতি হালদার, দীপঙ্কর হালদার ও গৌরব ঘোষ। এই নাটকটি রচনা করেছেন শ্রী দীপক দত্ত, পরিমার্জন, পরিবর্ধন ও সংশোধন প্রশান্ত সেন, নির্দেশনা প্রশান্ত সেন, আবহ অর্নিশা সেন, আলো সুবল কর্মকার আমাদের বাবুত। শুরু হচ্ছে বাগুইহাটি সহজা প্রযোজিত অনুনাট্য অঘমর্ষ। Only the stuttering rifles, rapid tracking, can patter out their instant whistles. No mockeries, nor for them, no prayers, no bells, nor any voice of moaning save the choirs. The shrill demented choirs of wailing shells, and bugles calling for them from Sancha. Yes, coming. আসছি। কে? কে আপনি? এটা কি পল মিলারের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি পলের একজন পরিচিত। আসলে অনেকটা দূর থেকে আসছি, যদি একটু বসে কথা বলতে পারতাম। ও, yes, of course. আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। পল আপনার কে হয়? বাবা, তার মানে আপনি সোফিয়া, তাই তো? আপনি আমার নাম জানেন? আমি তো যে জানি সেটা তো তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো। আসলে তুমি পলের মেয়ে, মানে আমারও পুত্র সুকন্যা সব। তাই না, it's okay. কিন্তু কিন্তু আপনার পরিচয়টা? আমি ইভান। তুমি বলার পারমিশনটা আমাকে নিশ্চয়ই দিচ্ছ। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু কিন্তু হঠাৎ আপনি আমার বাবার খোঁজে? না, আমি তো বাবার খোঁজে আসি, তোমার খোঁজে। আমার খোঁজে? মানে? মানে in all my dreams, before my helpless sight, it branches at me, nurturing, choking, and downing. আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। উইলফ্রেড ওয়েনের কবিতা। তো হঠাৎ আপনি আমার এইসব কেন শোনাচ্ছেন? উইলফ্রেড ওয়েন কে ছিলেন জানো? অবশ্যই একজন কবি। হ্যাঁ, কবি তো বটে, কিন্তু তার আগে তিনি ছিলেন একজন ব্রিটিশ সোলজার। নিজে যুদ্ধের অন্যতম যোদ্ধা হয়েও পরবর্তীকালে যুদ্ধবিরোধী কবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। যুদ্ধবিরোধী কবি। আচ্ছা, আপনি তো বলেন আপনি আমার বাবার পরিচিত। হ্যাঁ, আপনি কি জানেন আমার বাবা কোথায়? তাহলে বলুন, প্লিজ বলুন। আমার তোমার বাবার সাথে আমার একবারই দেখা হয়েছিল, ঠিক 40 বছর আগে। 40 বছর আগে একবার দেখা হয়েছিল? কোথায় কোথায় বলুন? বলছি, বলার জন্যই তো এত বছর বেঁচে আছি। আচ্ছা সোফিয়া, তুমি তো ভালোবাসো না তোমার বাবাকে? কোন মেয়েই না তার বাবাকে ভালোবাসে, স্যার। আমি বা কিরকম বোকার মতো তোমাকে একটা প্রশ্ন করে ফেললাম। আচ্ছা সোফিয়া, তোমার বাবা যখন যুদ্ধে যান, তোমার বাবার সাথে তোমার যখন শেষ দেখা হয়েছিল, তখন তোমার কত বয়স হবে? খুব জোর হলে 6 কি 7? 5 বছর, স্যার। বাবা যখন যুদ্ধে গেছিলেন তখন আমার বয়স মাত্র 5 বছর। বাবাকে আমার খুব একটা মনে নেই। খুব খুব আচ্ছা একটা স্মৃতি। অনেকদিন অব্যবহৃত বইয়ের উপর যেমন একটা
ঠিক সেরকমই একটা স্মৃতির আস্তরণ আমার বাবাকে ঘিরে। ঠিক যেন ছায়া ছায়া মতো। আসলে আমি আমার বাবাকে চিনেছি আমার মায়ের চোখ দিয়ে। আমার মা যদিও 15 বছর আগে গত হয়েছিলেন, জানেন আজও আমি আমার বাবার অপেক্ষায় আছি। আমি জানি আমার বাবা একদিন ঠিক ফিরে আসবেন। এই মধ্য বয়সে দাঁড়িয়েও আমি আমার বাবার শূন্যতা উপলব্ধি করি। আর সেই শূন্যতাই বোধহয় তোমার বাবার প্রতি তোমার টানটা আরো বাড়িয়ে দিয়েছে, তাই না? একদমই তাই স্যার। বাবা যখন যুদ্ধে গেছিলেন তখন আমরা অনেকদিন বাবার কোনো খোঁজ খবর পাইনি। ভেবেছিলাম রাশিয়া হয়তো বন্দি করে রেখেছে, কিন্তু যুদ্ধ শেষ হবার পর যখন সব বন্দীদের মুক্তি দেওয়া হলো তখনও ভেবেছিলাম এবার হয়তো বাবা ঠিক ফিরে আসবেন। কিন্তু না, তাও বাবা ফিরলেন না। তবু আশায় বুক বেঁধে আছি। আমার মা তো একদম ঠিক বলতেন যে দেখিস তোর বাবা একদিন ঠিক ফিরে আসবেন। মৃত্যু শয্যায় দাঁড়িয়েও মা প্রায় চিৎকার করে বলতেন, ওই দেখ তোর বাবা ফিরে আসছেন। আমি ওই সময় কি করবো ভেবে রাতে মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতাম। তারপরে এভাবেই মা একদিন পাড়ি দিলেন ছিল ঘুমের দেশে। জল খাবে অনেকটা দূরত্ব অতিক্রম করার ক্লান্তিতে না গলাটা ভীষণ শুকিয়ে আসছে। There is regret almost remorse, but time long past. Tease like a child without a pose. The father watches till at last, but time long past. It is said. It is said. আপনার জলটা স্যার। Thank you. সোফিয়া, একটু আগেই তোমাকে বললাম যে তুমি আমার কন্যা সম। এই পিতৃপ্রতিম বৃদ্ধটাকে তোমার কিসের এত ভয়? ভয়? কিসের ভয়? আমি তো কোনো ভয় পাইনি। কিসের ভয়? ভয় পাওনি তাহলে রিভলভারটা সঙ্গে আনলে কেন? রিভলভার? আমি তো রিভলভার আনিনি। রিভলভার কোথায়? মিথ্যে বলাটা বোধহয় তোমার অভ্যাসে নেই সোফিয়া। আমার পকেটে যে রিভলভার আছে এটা আপনি জানেন কি করে? আমি তো ওখানে বসেই লক্ষ্য করছিলাম। তোমাদের জলের জ্বালাটা অ্যাকচুয়ালি রাখা আছে ঠিক ওই সিঁড়ির নিচে। আর সত্ত্বেও তুমি ওপরে গেলে জলটা। তাছাড়া জলটা নিয়ে যখন তুমি ভেতরে প্রবেশ করলে ঘরে, তখন তুমি তোমার ডান হাতটা মাঝে মাঝে তোমার ডান পকেটটাকে স্পর্শ করছে। সেটা আমি এখনো লক্ষ্য করি। তোমার ডান দিকের পকেটে যে কিছু একটা আছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। তাছাড়া রিভলভার ক্যারি করার অভ্যেসটা বোধহয় তুমি আয়ত্ত করতে পারোনি। সেটা বেশ বোঝা যায়। তোমার চোখে মুখের মধ্যে যে একটা উদ্বিগ্নতার ছাপ, সেটাও তুমি এই পুরোটা চোখটাকে এড়াতে পারবে। আপনার অবজারভেশন এন্ড অ্যানালিসিস পাওয়ারটা সত্যি তাই চোখে। থ্যাংক ইউ। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, বলো। 5 বছরের মেয়ে যে তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত, আর যে দেশের সাথে যুদ্ধ করে তার বাবা গুম হয়ে গেল, সে যদি তার ড্রয়িং রুমে সেই দেশেরই কোনো আউলি পার্সনকে বসে থাকতে দেখে, তাহলে তার আত্মরক্ষার তাগিদে পকেটে রিভলভার থাকাটা কি খুব অস্বাভাবিক? মিস্টার ইভান জেকবস্কি। তুমি আমার পুরো নামটা কি করে জানলে? চমক কি শুধুমাত্র আপনি একাই দিতে পারেন নাকি মিস্টার জেকবস্কি? সামান্য হলেও কিছুটা অবজারভেশন অ্যান্ড অ্যানালিসিস পাওয়ার তো আমারও আছে নাকি?
আপনি পকেট থেকে রুমালটা বের করতেই পাসপোর্টটা মাটিতে পড়ে যায় আপনার। রাশিয়ান পাসপোর্ট দেখেই আমার সন্দেহ হয়। তারপর পাসপোর্টে অকুপেশনের জায়গায় দেখি লেখা আছে এক্স আর্মি ম্যান। তাই আর কোনো সন্দেহই রইল না। আর কত ভনিতা করবেন মিস্টার চেকভস্কি? সত্যি করে বলুন, আপনি আমার বাবার সম্পর্কে ঠিক কি কি জানেন? আর আপনি আমার নামটাই বা জানলেন কি করে? বললাম তুমি ঠিকই ধরেছ সোফিয়া। I was a World War veteran in Russian Army. সে অনেক দিন আগেকার কথা। তারিখটা ছিল 29শে নভেম্বর 1941। তার কিছুদিন আগেই জার্মান রাশিয়া আক্রমণ করে। প্রচুর জার্মান সেনা মস্কোর অদূরেই ঢুকে পড়েছিল। আমি জানি না কেন আমাদের দল থেকে একটু আলাদা হয়ে গেছিল। একে প্রচন্ড তুষারপাত, কনকন কুচে ঠান্ডা বাতাস, আর সোভিয়েতে যে কি বিভক্ত ঠান্ডা। দেখুন, সোভিয়েতে ঠান্ডা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আপনি আসল ঘটনাটা বলুন। ওকে, এটা বলছি প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কোনোরকমই একজন জার্মান সেনা তাড়াতাড়ি করে ফিরে আসতে চাইছিলাম আমাদের ট্রেনে। সেই সময় দেখি দূর থেকে একজন জার্মান সেনা, সেও একা আমার দিকে এগিয়ে আসছে। আমাদের মাঝখানে ছিল শুধুমাত্র একটা ভাঙা পাঁচিলের প্রাচীর। দুজন দিকভ্রান্ত একাকী প্রতিপক্ষ মুখোমুখি। তারপর দুজনেই একে অপরকে লক্ষ্য করে ক্রমাগত গুলি চালাতে থাকে। ছোড়া গুলিগুলোর মধ্যে একটা গুলি এসে আমার এই হাতে লাগে। আর আপনার ছোড়া গুলিটা? আমিও সেই অপরিচিত জার্মান সেনাটাকে লক্ষ্য করে ক্রমাগত গুলি চালাতে থাকি। আপনারা দুজনকে একসাথে ওপরে হাতটা তুলে দিতে পারতেন, তাহলে তো এভাবে আর গোলাগুলির প্রয়োজন হতো না। ঠিক তাই, ঠিক। কিন্তু ওই যে একটু আগে তুমি বললে না, আত্মরক্ষার তাগিদে তুমি এই বন্দুকটা তুলে নিয়েছো। আসলে আত্মরক্ষা আমাদের স্বাভাবিক প্রতিপক্ষের, আর সেই জন্যই এখন যুদ্ধের এই বিধ্বংসী গল্প শুনতে আমার একেবারেই ভালো লাগছে না। আমার বাবার কি হলো সেটাই আমি শুনতে চাই। ওই ভাঙা পাঁচিলের ওপর থেকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম গুলিগুলো আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেল। তখন প্রচন্ড যন্ত্রণা আমি কাতরাচ্ছি, আর কাতরাতে কোনো রকম একটা হাতে ব্যান্ডেজ জড়িয়ে নিজের শরীরটাকে মাটিতে ঘষতে বহু কষ্ট করে গিয়ে সেই আস্তে আস্তে তখন প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছি, কাতরাতে কোন রকম গিয়ে ওই জার্মান সেনার কাছে পৌঁছলাম। তখন সে আত্মনাদ করছে জলের জন্য, আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওয়াটার বোতলে এক ফোঁটা জল ছিল না। আমি আমার ওয়াটার বোতল থেকে এক চোখ জল ওর গালে ঢালতেই ও আকাশের দিকে হাতটা ছুঁড়ে বলল, Sophia, my child, that's all I could give you as a gift. আমি তোমার বাবাকে বাঁচাতে পারিনি সোফিয়া। আমি তোমার বাবা বাঁচাবেন, আমি ওকে বাঁচাই। Stop it! Stop it! Don't call me your child. You are responsible for my father's death. Stop it! Yes. Yes. I am responsible. You are correct. And I am also repentant for the same. একটা কথা তুমি দেখো সোফিয়া, এই বুড়োটা কেন সে সুদূর রাশিয়া থেকে জার্মানির প্রত্যন্ত এলাকায় ছুটে এসেছে? কেন
যুদ্ধ আমরা কেউ চাই না সোফিয়া, যুদ্ধ আমরা কেউ চাই না। ওই আইডি কার্ডেই তো অ্যাড্রেসটা লেখা ছিল, তাহলে পৌঁছতে 40টা বছর কেটে গেল। ওই আইডি কার্ড দেখি আমি প্রথমে ভেবেছিলাম পরে জানো, আমি অনেক চেষ্টা করেছিলাম জানো, তোর বাবার মরদেহটা ওই জার্মান সরকারকে ফেরত দেব। জানি না কোন অজ্ঞাত রাজনৈতিক কারণে কিনা জার্মান সরকার এতটুকু উৎসাহ দেখায়নি সেই বডি নেবার। বাধ্য হয়ে আমি তোমার বাবার সেই মরদেহ আমার মস্কোতে নিয়ে যাই, আমার বাড়ির পাশেই আমি তাকে নিজের হাতে সমাধিস্থ করি। আপনি কিভাবে এটা পৌঁছালেন? ওই আইডি কার্ডের অ্যাড্রেসও আমি গেছিলাম সোফিয়া, আমি খোঁজ করেছিলাম, কিন্তু ততক্ষণে তোমরা ওখান থেকে শিফট করে গেছিলে। হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম যে এই বাড়িটা ছিল আমাদের ভাড়ার বাড়ি, তারপরে আমরা ফ্ল্যাটে শিফট করেছেন। কিন্তু আপনি আমার এই ঠিকানাটা পেলেন কোথায়? ওই অনেক খোঁজাখুঁজির পর যখন একেবারে প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, তখনই একটা খবর এলো কানে যে আমার এক বন্ধুর ছেলে ফ্রেডরিক, ও তোমাদের জার্মান এম্বাসিতেই চাকরি পেয়েছে। ওই আমাকে চেষ্টা করতে করে তোমাদের ঠিকানাটা জোগাড় করে দেয়। জানো সোফিয়া, ব্যাটেল ফিল্ডে যেমন একটা আইডি কার্ড পাইনি, তেমনি আর একটা জিনিস আমি পেয়েছিলাম পরের কাছ থেকে। আমি এনেছি, জিনিস? কি জিনিস? আমি এনেছি তোমাকে দেবো। Just a minute. এই দেখো, এই সেই পরের বারে বাবার বাড়ি? এখান থেকে এই ছবিটি কি আমি একটু রাখতে পারি সোফিয়া? কার ছবি? তোমার আমার ছবি? আমার ছবি আপনি কেন রাখতে চাইছেন? আসলে তোমার মতনই আমারও একটা মেয়ে ছিল জানো, মারিয়া চেকভস্কি। ছিল মানে? এখন সে কোথায়? মারিয়া খুব ভালোবাসত জানো রাশিয়ান আর্ম ফোর্সের এক বীর সৈনিক নিকোলাই। ওদের বিয়ে তার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছিল জানো। 1970 সালে আফগানিস্তানের সঙ্গে রাশিয়া যুদ্ধে নিকোলাই প্রাণ হারায়। আমার মারিয়া সেসব নিতে পারেনি জানো, মারিয়া সুইসাইড করে ফেলে। যুদ্ধ যে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একজন মানুষের জীবনকে ছারখার করে দেয় তার জ্বলন্ত সাক্ষী আমি সোফিয়া। আমার মারিয়া তো আর বেঁচে নেই, কিন্তু আমার আরেকটা মেয়ে সোফিয়া তো আছে, সেও তো আমার আরেকটা মেয়ে। যদিও আমাদের দুই দেশের মধ্যে যে দূরত্বের ব্যবধান, তাই তো আমি এই ছবিটা আমার কাছে রেখে আমি আমার বাকি জীবনগুলো কাটিয়ে দিতে চাই। আমি কি এটা রাখতে পারি সোফিয়া? থ্যাংক ইউ। Who is this, Mom? He is the friend of your grandpa. Breakfast friend? তার মানে তুমি কি breakfast এ যুদ্ধ করতে গেছিলে? তুমি জানো আমার ব্যাগটা কোথায় আছে? তোমার ছেলে বুঝি? What's your name, my brave boy? Major John Miller. What are you doing, John? ছেড়ে দাও এটা। Major John Miller? জানি ও শুধুই বন্দুক নিয়ে খেলা করে। তাই? আর নাম জিজ্ঞাসা করলেই বলে মেজর জন মিলার। আসলে ও তো শুনেছ দাদু জার্মান আর্মিতে মেজর ছিলেন। Yes, I am Major John Miller. I am a German soldier. একদিন আমি যুদ্ধ করে রাশিয়াকে হারিয়ে আমার বাড়িতে উদ্ধার করে আনবই। No, Major. এই সোলজাররা কখনো যুদ্ধ করতে চায় না। তুমি তো নিজেই একজন soldier. তুমি যুদ্ধ করতে চাও না? No, Major. বড় হোক তুমিও বুঝবে, যুদ্ধ যারা করে তারা কেউ যুদ্ধ চায় না, যুদ্ধটা যারা চায় তারা কেউ যুদ্ধ করে না। যুদ্ধ যারা করে তারা যুদ্ধ চায় না। No. আর যুদ্ধ যারা চায় তারা যুদ্ধ করে না।
একটা ভাই আছে। আপনি অনেকক্ষণ আগে এসেছেন, আপনার মধ্যে খিদে পেয়েছে, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সে কি ওই বাবার খুনিকে তুমি খাওয়াতে চাইছো? আপনি তো খুনি নন, খুনি তারাই যারা যুদ্ধটা লাগিয়েছিল। ঠিক জানো সোফিয়া, আমি প্রতি বছর 29শে নভেম্বর পরের সমাধিস্থলটাকে ফুল দিয়ে সাজিয়ে মোমবাতি জ্বালিয়ে আসি। দেখো আজও সেই 29শে নভেম্বর, কিন্তু আজ আর সমাধিস্থলে ফুল দিতে পারলাম না, কারণ আমি তো তোমাদের এখানে জানবেন, তাই তোমাদের বাড়ি আসার সময় আমি তোমাদের এই লোকাল মার্কেট থেকে সামান্য কিছু ফুল আর একটা মোমবাতি নিয়ে এসেছি। এসো আমরা এই ফুল আর এই মোমবাতি পরের ছবির নিচে রেখে আমাদের অন্তরের সঞ্চারটা নিবেদন করি। What candles may be held to speed the bubble, not in the hands of boys, but in their eyes, shall shine the holy brilliance of goodbyes. The pallor of girls' brows shall be their home, their flowers the tenderness of patient minds, and each soon dusk a drawing down.